আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? প্রিয় শিক্ষার্থী, আজকে বর্ণলিমিতির দ্বিতীয় ক্লাসটি আজকে করব। গত ক্লাসে আমরা এনএমআর বর্ণালীর মূলনীতি নিয়ে আলোচনা করেছি এবং প্রাথমিকভাবে একটি এনএমআর বর্ণালীর কেমন চিত্র হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা রাসায়নিক সরণের উপর প্রভাব বিস্তারকারী যে নিয়ামক, সেই নিয়ামকগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমরা স্পিন সিস্টেম নিয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। আমরা চলে যাই আজকের দেখো, আমরা এখানে কিছু এনএমআর বর্ণালীর প্রথমে চিত্রটা দেখে নিই, তারপরে সেখান থেকে আমরা এনএমআর বর্ণালীর চিত্র আঁকার জন্য কোন কোন বিষয়গুলো স্মরণে রাখতে হবে সেটা আমরা এখন আলোচনা করব। তো এখানে দেখো, এনএমআর বর্ণালীর বলছে এনএমআর বর্ণালীর পরিচিতি। তো রাসায়নিক সরণ যে টপিকটা গতদিন আমরা একটু আলোচনা করেছি, এরপরে স্পিন স্পিন যুগলায়ন এবং শিথিলায়ন। তো মোটামুটি বেশ কয়েকটা পরীক্ষার প্রশ্নপত্র লক্ষ্য করলে দেখতে পাবে যেখানে রাসায়নিক সরণ কনসেপ্টটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা গতদিন এখানেও আলোচনা করেছি। রাসায়নিক সরণের উপরে প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ খুবই ইম্পর্টেন্ট। আমরা যদিও গতদিন কিছু বিষয় আলোচনা করেছি, আজকেও আবার সেখান থেকেই কিছু জিনিস ইম্পর্টেন্ট, কিছু জিনিস আমরা তুলে ধরবো যাতে আহ আমাদের সেই এনএমআর বর্ণালীর চিত্রটা ভালো মতো বোঝা যায়। তো এখান থেকে আমরা শুরু করি। নিউক্লিয়াসের চৌম্বক সমতুল্যতা, এই কথা দ্বারা কি বোঝাচ্ছে? কারণ এগুলো না বুঝলে আবার অন্যান্য ব্যাখ্যামূলক প্রশ্নটা তুমি ভালো করে বুঝতে পারবে না। গতদিন সংক্ষেপে আলোচনা করছে, আজকে আরো বিস্তারিত। কোন যৌগের দুই বা তার বেশি প্রোটনের যদি থাকে, দুই বা তার বেশি যদি প্রোটন থাকে, পরিবেশ যদি অভিন্ন হয়, পরিবেশ একই রকম, তাহলে সাধারণত তাদের রাসায়নিক সরণও অভিন্ন হবে। এটার অর্থ হলো, ধরো CH4। এখন এখানে আমরা তো বলেছি যে এখানে প্রোটন বলতেই তুমি ভাববে যে নিউক্লিয়াস। তাহলে এখানে চারটা প্রোটন আছে। এখন চারটা প্রোটনের জন্য কি চারটা বর্ণালী রেখা সৃষ্টি হবে? না, চারটার জন্য চারটা বর্ণালী রেখা সৃষ্টি হবে না, কারণ চারটার যে পরিবেশ এনভায়রনমেন্ট সেটা একই রকম। কারণ প্রত্যেকেই কার্বনের সাথে যুক্ত, প্রত্যেকেই একটা কার্বনের সাথে যুক্ত। তাহলে আমরা আলাদা করে বলবো না যে এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের থেকে আলাদা। যেহেতু চারটা হাইড্রোজেন একই রকমই হবে, তাই যদি এই হাইড্রোজেনের জন্য যদি রেখাটা যদি এই জায়গায় হয়, তাহলে ওই আরেকটা হাইড্রোজেনের রেখাটা ওই একই জায়গায় হবে। তো একই জায়গায় হলে তো একটা রেখাই হলো। যত রেখা যদি এক জায়গায় যদি অনেকগুলো দাগ থাকে, তাহলে আসলে আমরা একটা দাগই দেখতে পাবো। ওকে, তাহলে
এই ধরনের প্রোটনগুলোকে কি বলা হচ্ছে? ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। এই বিশেষ প্রোটনগুলো আবার রাসায়নিকভাবেও সমতুল্য হয়। কিরকম? আমরা পরিবেশগতভাবে সমতুল্যের কথা বলছি, ম্যাগনেটিক্যালি সমতুল্যের কথা বলছি, কিন্তু আসলে এগুলো রাসায়নিকভাবে সমতুল্য। অর্থাৎ যদি আমরা এই মিথেনের সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া করি, তাহলে একটা ক্লোরিন দ্বারা একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে যে শক্তি লাগবে বা যে ধরনের পরিবেশ লাগবে, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে হলেও যেমন পরিবেশ লাগবে, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে হলেও একই রকম পরিবেশ লাগবে। তাই যে প্রোটনটি চৌম্বকীয়ভাবে সমতুল্য, সেটা কিন্তু রাসায়নিকভাবেও সমতুল্য। আমরা এখানে আসলাম, কোন যৌগের একটি প্রোটনের যৌগস্থিত অন্য প্রোটনের যৌগের সাথে সমতুল্য কিনা সেটা কিভাবে জানা যাবে? কিভাবে আমরা বুঝতে পারবো যে একটা প্রোটন আর একটা প্রোটন এটা রাসায়নিকভাবে বা চৌম্বকীয়ভাবে সমতুল্য না? বলছে যেসব হাইড্রোজেন প্রতিস্থাপনে অভিন্ন যৌগ দেবে সেগুলো অবশ্যই রাসায়নিকভাবে সমতুল্য। এসব প্রোটনকে হোমোটপিক পরমাণু বলে। কিরকম? ধরো, আমি যদি CH4 এর কথা যদি বলি, যে একটু আগে CH4 দিলাম, তাহলে আমরা যদি এই হাইড্রোজেনকে সরাতাম, তাও এখানে উৎপন্ন হতো মিথাইল ক্লোরাইড, CH3Cl। যদি এই হাইড্রোজেন বাদ দিয়ে এই হাইড্রোজেনকে সরাতাম, তাও একই জিনিসই উৎপন্ন হতো। তাহলে যদি বলছে যদি কোনো একটা যৌগের প্রতিস্থাপনের বিক্রিয়ার ফলে যদি একই যৌগই উৎপন্ন হয়, তাহলে বোঝা যাচ্ছে তারা রাসায়নিকভাবে সমতুল্য। তাহলে এখানে দেখা যাচ্ছে ক্লোরিন দিয়ে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছি। এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে যে নাম হবে, যে যৌগ হবে, এখান থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলেও সেই একই রকম নাম হবে, এখান থেকে প্রতিস্থাপন করলেও সেই একই রকমই নাম হবে। তাই বলা হচ্ছে কি, এখানে মিথাইল প্রোপা মিথাইল প্রোপানল, প্রোপেন টু অল আর কি, মানে নামটা এরকম লিখছে, আসলে এটা হবে মিথাইল প্রোপেন টু অল, মানে প্রোপানল টু। যে কোনো মিথাইল গ্রুপের হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপন করি, যে কোনো মিথাইল গ্রুপের হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপিত করি, তাহলে টু ক্লোরো মিথাইল প্রোপান টু অল, এই যৌগটা উৎপন্ন হবে। তাহলে এখানে এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, সবগুলা হাইড্রোজেনেরই কি আছে? একই রকম পরিবেশ আছে। আর একটু আগে যেমন এখানে বললাম, যেমন মিথেনের 4টা হাইড্রোজেন একই রকম, ফলে এখান থেকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে যে হাইড্রোজেনই সরাও না কেন একই রকম প্রোডাক্ট তৈরি হবে। ঠিক একই রকম ভাবে যে হাইড্রোজেন গুলা বা যে প্রোটন গুলা, এখানে বলছে প্রোটন, যে প্রোটন গুলা পরিবেশ একই রকম, তাদের কাছ থেকেও যে বর্ণালী রেখা সৃষ্টি হবে সেগুলাও হবে একই রকম রেখা, একটাই রেখা। ফলে এদেরকে আমরা ম্যাগনেটিক্যালি সমতুল বলতে পারি। তো এটার জন্য আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি এখানে, 1,2-ডাইফ্লোরোইথেন। এখানে দেখো 1,1,ডাইফ্লোরো, মানে এখানেও ফ্লোরিন, এখানেও ফ্লোরিন, আবার এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন। তো বলছে দুইটা যে হাইড্রোজেন আছে আমরা নাম্বারিং করেছি, এই দুইটা হাইড্রোজেনকে আমরা নম্বরিং করেছি, A, B বা 1, 2 এরকম করে নাম্বারিং করেছি। এখন এই দুইটা হাইড্রোজেন সমতুল্য কিনা? সমতুল্য বলতে গেলে কি বোঝাচ্ছি? চুম্বকীয় সমতুল্য কি বুঝবো? চুম্বকীয় সমতুল বোঝা যাচ্ছে যে যদি বর্ণালী রেখায় একই রকম বর্ণালী দেয়, যদি এটা আমরা বুঝতে পারি যে একই বর্ণালী দেয়, যেখানে দুইটা হাইড্রোজেনের জন্য রেখা যদি একটাই হয়, তাহলে বোঝা যাবে এটা দুইটা হাইড্রোজেন আসলে দুই রকম না, একরকমই। কিন্তু যদি এরকম হয় যে দুইটা হাইড্রোজেনের জন্য দুই জায়গায় যদি রেখা সৃষ্টি হয়, তাহলে বোঝা যাচ্ছে যে এরা চুম্বকীয়ভাবে সমতুল না। তো উদাহরণ হিসেবে তারা এটা বোঝাচ্ছে যে এখানে হাইড্রোজেনের কাছের ফ্লোরিনের সাথে যেমন যুগলায়নে অংশ নেয়, তেমনি দূরের ফ্লোরিনের সাথেও যুগলায়নে অংশ নেয়, কিন্তু দুটি যুগলায়নের ধ্রুবকের মান সমান নয়।
অনুরূপভাবে হাইড্রোজেনের বি যেটা, সেটাও ভিন্ন ভিন্ন যৌগায়ন দেয়। তাহলে হাইড্রোজেন এ এবং চুম্বক এ এর সাথে বি এর সাথে এই দুইটা কখনোই কি হতে পারে না, সেটা হলো একরকম হতে পারে না। তো দুইটা দেখে মনে হচ্ছে একই রকম, কিন্তু এই দুইটার উত্তর সমানভাবে তারা দিবে না। কখনো কখনো এটাকে আমরা যদি বলি যে দুইটা হাইড্রোজেন একই দিকে, দুইটা ফ্লোরিন একই দিকে, সিস বলি, ট্রান্স বলি, তাহলে যদি এটা সিস এবং ট্রান্স এরকম যদি কোনো যৌগ হয়, তাহলে সিস যৌগটা যদি এই দুইটা হাইড্রোজেন যদি সিস অবস্থানে থাকে, তাহলে তারা যেভাবে অ্যাকশন করবে বা ইন্টারঅ্যাকশন করবে, ট্রান্স অবস্থানে থাকলে তো সেরকম ভাবে করবে না। অতএব এখানে দুইটা হাইড্রোজেন আসলে সিস অবস্থানে আছে না ট্রান্স অবস্থানে আছে, সেটাও লক্ষ্য করতে হবে। এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে কি ঘটনা ঘটবে। এখানে যে দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেনের আমরা কোনো একটাকে, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলাম। তো এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে এখানে জেড চলে আসলো, আবার এই এই পাশের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে এই পাশে আসলো। তাহলে দেখা যাচ্ছে তারা একটা উম আলোক সমাণু সৃষ্টি হলো, একটা ডি সমান একটা এল সমাণু সৃষ্টি হলো। তাই বলছে কোন যৌগে যদি একই কার্বনে বৃদ্ধে দুইটা হাইড্রোজেনকে স্বতন্ত্রভাবে প্রতিস্থাপন করি, তাহলে এক জোড়া ইনানসিওমার তো পাওয়া যায়। ইনানসিওমার মানে আলোক সমাণু। তাহলে ওই দুইটি হাইড্রোজেনকে ইনানসিওট্রপিক হাইড্রোজেন বলা হয়। এ ধরনের হাইড্রোজেন রাসায়নিক সরণও অভিন্ন হয়। এরা মাত্র এনএমআর সংকেত প্রদর্শন করে, অর্থাৎ দুইটা হাইড্রোজেনের ফলে দুইটা ভিন্ন ডি একটা এল সমাণু সৃষ্টি হলো ঠিকই, কিন্তু এদের জন্য যে বর্ণালীটা পাওয়া যাবে সেটাও একই রকম চিত্র পাওয়া যাবে। তাহলে এতক্ষণ আমরা পড়লাম যে নিউক্লিয়াসের চৌম্বক সমতুল্যতা। এটার মানে কি? এটার মানে হলো যে কোনো একটা যৌগে যদি অনেকগুলো হাইড্রোজেন থেকেও থাকে, তবে যে সকল হাইড্রোজেনগুলো রাসায়নিকভাবে বা চৌম্বকীয়ভাবে সমতুল, তারা আসলে একটি বর্ণালী প্রদর্শন করে। তাহলে রাসায়নিক স্বরও অভিন্ন হয়। ধরো একটা যৌগে অনেকগুলো হাইড্রোজেন আছে, একটা যৌগে অনেকগুলো হাইড্রোজেন আছে, কিন্তু সেই হাইড্রোজেনগুলো রাসায়নিক পরিবেশ একই রকম। তাহলে সবগুলো হাইড্রোজেন থেকেই শুধুমাত্র একটি রেখা পাওয়া যাবে। এখন আমাদের একটা বিশেষ টপিক, স্পিন স্পিন যুগলায়ন। স্পিন স্পিন যুগলায়ন, এটার মানে কি? এটার মানে হচ্ছে, আমরা এটা বোঝার জন্য একটা সংকেত কল্পনা করি। যদিও অণুর গঠন নির্ধারণে রাসায়নিক সরণ একাই যথেষ্ট তথ্য দিয়ে থাকে, তথাপি আরো কিছু অত্যন্ত প্রয়োজনীয় এবং সূক্ষ্ম তথ্য বাকি থেকে যায়। এর বেশ কিছু স্পিন স্পিন যৌগায়ন থেকে আসে, অর্থাৎ শুধুমাত্র রাসায়নিক সরণটা মাথায় রাখলেই একটা যৌগের ধারণা পাওয়া যায় যে কার রাসায়নিক সরণ বেশি হবে কম হবে, সে আচ্ছাদিত না অনাচ্ছাদিত, এই বিষয়গুলা মাথায় চলে আসে। কিন্তু তারপর ছোট ছোট কিছু আরো তথ্য থাকে যেগুলা আহ স্পিন স্পিন যুগলায়ন কথাটা যদি আমরা না পড়ি, তাহলে ছবির আঁকানোর ক্ষেত্রে সমস্যা করব। বিষয়টি বোঝার জন্য একটা যৌগ নেওয়া হলো, 1,1,2 ট্রাইক্লোরোইথেন। 1,1,2 ট্রাইক্লোরোইথেন অর্থাৎ দুইটা কার্বন আছে, একটা কার্বনে দুইটা ক্লোরিন আর একটা কার্বনে একটা ক্লোরিন। এর বর্ণালী রেখা কল্পনা করি। রাসায়নিক সরণের এবং আপেক্ষিক ইলেকট্রোগ্রহিতার জ্ঞান থেকে মোটামুটি বিশেষণ সংকেত এর বর্ণালী আশা করা যায়। অর্থাৎ বোঝাচ্ছে যে আমাদের যে নলেজ, যে ক্লোরিন এখানে একটা, এখানে এখানে একটা, এখানে দুইটা, ফলে একটা আচ্ছাদিত বেশি হবে একটা আচ্ছাদিত কম হবে, উম, এরকম থেকে আমরা মোটামুটি একটা বর্ণালী আশা করলাম। তো এদের ক্ষেত্রে আমরা ধরলাম যে একটা হাইড্রোজেন যেটার সাথে CH2 এর সাথে একটা হাইড্রোজেন আছে, প্রোটন দুটি থেকে হাইড্রোজেন CH এর সাথে, হ্যাঁ, প্রোটন বেশ নিম্ন ক্ষেত্রে
প্রদর্শিত হয়, কারণ শেষোক্তটির সাথে দুটি ইলেকট্রনগ্রাহী ক্লোরিন পরমাণু আছে। তাহলে আমরা বুঝলাম যে যেটার সাথে একটা ক্লোরিন, তারটা টিএমএস বা প্রমাণ আদর্শ বস্তু যে জিরো, জিরো থেকে কাছে থাকবে এবং আরো দূরে চলে যাবে হচ্ছে এই যেখানে, যেটার সাথে দুইটা ক্লোরিন আছে। এখন বলা হচ্ছে যে ভালো কথা, যে একটার কাছে আসবে, একটার মান কাছে হবে, আর একটা মান একটু দূরে হবে। কাছে হবে কোনটা? যেখানে একটা ক্লোরিন। দূরে যাবে কোনটা? যেখানে দুইটা ক্লোরিন। দুইটা ক্লোরিন মানে হচ্ছে ইলেকট্রনগুলো টেনে নিচ্ছে, ফলে এটা অনাচ্ছাদিত হয়ে যাচ্ছে। তো এই নলেজগুলো আমাদের থাকলো। এখন নলেজ তো থাকলো, বলছে এবার এইচ প্রোটনের দিকে তাকানো যাক। এতে দুইটি প্রোটন রয়েছে। এখানে দুইটা প্রোটন রয়েছে, যে যৌগের একটা যেখানে দুইটা হাইড্রোজেন একটা ক্লোরিন, সেই জায়গায় দুইটা প্রোটন আছে, এদেরকে নাম দিয়েছে এইচ। প্রোটন দুটি রাসায়নিকভাবে সমতুল। তাহলে আমরা জানি যে এখানে দুইটা প্রোটন আছে, বাট দুইটা প্রোটনই রাসায়নিকভাবে সমতুল, মানে একই। তাহলে সেখান থেকে কয়টি রেখা পাওয়া উচিত? একটি সংকেত পাওয়া উচিত। কিন্তু বাস্তবে মিথাইলিন প্রোটন দুটি একটি দ্বিপদী, মানে দুই লাইনের রেখা। তাহলে আবার বলি, ওরা কি বোঝাচ্ছে। আমরা এখানে ছবিটা যদি আঁকাই তাহলে আরো ভালো ক্লিয়ার তোমরা বুঝতে পারবে। আমি নিজের মতো করে এখানে যোগের সংকেতটাকে লিখি, CH2, এখানে একটা ক্লোরিন, আর আরেকটা ও রাখা আছে একটা CH, এখানে দুইটা ক্লোরিন, এরকম একটা যৌগ। তো এই ক্লোরিন, একটা ক্লোরিনের সাথে যেটা যুক্ত আছে এই পার্টটা নিয়ে আগে কল্পনা করো। এখানে দুইটা হাইড্রোজেন, বাট দুইটা হাইড্রোজেন কি আলাদা না একই রকম? একই রকম। এখানে এই হাইড্রোজেন দুইটা কার্বনের সাথে যুক্ত, আর এই কার্বনটা একটা ক্লোরিনের সাথে যুক্ত। তাহলে দুইটা হাইড্রোজেন, তাদের পরিবেশ, তাদের যে চৌম্বকীয় ভাবে তারা সমতুল। তাহলে এই দুইটার জন্য একটা রেখা পাওয়ার কথা, এই যেটা কিনা জিরোর কাছে। তাহলে আমরা এরকম করে ধরলাম যে জিরোর কাছ থেকে জিরোর কাছাকাছি গিয়ে একটা রেখা পাওয়ার কথা। কিন্তু প্রকৃতপক্ষে এখানে কয়টা রেখা হয়েছে? দুইটা রেখা হয়েছে। কিন্তু কেন? আসলে মিথাইলিন প্রোটন দুটি বিশেষ বিশেষণ সংকেত বিবেচনা করার সময় একটি গুরুত্বপূর্ণ নিয়ামক বিবেচনায় আনা হয়নি। সেটা কি? সেটা হলো প্রতিবেশী প্রোটনের ভূমিকা। তাহলে আমরা যখন এর বর্ণালীটা তৈরি করছি, তখন এর পাশে যে প্রতিবেশী আছে, প্রতিবেশী এখানে একটা হাইড্রোজেন আছে, এই প্রতিবেশী হাইড্রোজেনের বিষয়টি তার নলেজে আনা হয়নি। তাহলে এখন কি আনতে হবে? বলছে এইচ এর যে প্রোটন দুটি, তাদের যে অনুরণন সংকেত, সেটা ধারণ করলে দেখা যায় যে দুটি, মোট তিন প্রকার চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আসে। সেগুলো হলো, একটা হলো প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র, তো আমরা দিচ্ছি, প্রথমে বলেছি যে একটা নিউক্লিয়াস নিজে একটা চুম্বক, এই নিউক্লিয়াস নিজে একটা চুম্বক। আবার এই নিউক্লিয়াসকে একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্র তার উপরে অ্যাপ্লাই করতে হয়। তাহলে এবং তাহলে ক হলো একটা প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র। খ কি? অণুতে অবস্থিত ইলেকট্রন সমূহ তৈরি আবিষ্ট স্থানীয় চৌম্বক ক্ষেত্র। এবং এটা তো একটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দিল। এখন এটা যদি একটা অণু হয়, তাহলে অণুর মধ্যে আরো অনেক ইলেকট্রন আছে না, সেই ইলেকট্রন গুলো দ্বারা স্থানীয়ভাবে একটা স্থানীয় চৌম্বক তৈরি হয়, স্থানীয় একটা চৌম্বক তৈরি হয়। এখন এই শেষের যে প্রভাব, লাস্টে স্থানীয়ভাবে,
সেটা হচ্ছে এর সাথে যোগ বা বিয়োগ হয় বলে বিভক্তিকরণ সৃষ্টি হয়। এটার কারণ হলো এই দুটি অবস্থান নিতে সক্ষম প্রদত্ত চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে বা সমান্তরালে, ফলে মিথাইলিনের বিশেষণ সংকেত পদটি দুই ভাগে বিভক্ত হয় এবং এদের অনুপাতটা হবে 1:1, মানে দুইটারই সাইজ সমান সমান হবে। এই যে বিভক্তিকরণ, এটাকেই বলছে স্পিন স্পিন যুগলায়ন, যা বন্ধনযুক্ত ইলেকট্রনের মাধ্যমে প্রোটন প্রোটন মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি হয়। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো যে একটি প্রোটনের যে বিশেষণ সংকেত, সেটি বিভক্তিকরণ কখন ঘটে? পার্শ্ববর্তী আর একটা প্রোটনের প্রোটন প্রোটন মিথস্ক্রিয়ার ফলে। এই বিভক্তিকরণটাকেই বলা হচ্ছে স্পিন স্পিন যুগলায়ন। তাহলে এইখানকার একটা রেখা হওয়ার কথা, কিন্তু এখানে দুইটা রেখা হয়েছে। এটা কি কারণে হয়েছে? স্পিন স্পিন যুগলায়নের কারণে হয়েছে। আর স্পিন স্পিন যুগলায়নটা কি? একটি প্রোটন কে তার পার্শ্ববর্তী যে প্রোটন আছে, এই প্রোটনের সাথে মিথস্ক্রিয়ার ফলে সেটি সৃষ্টি হয়েছে। তাহলে আমরা খুব বড় একটা টপিক পড়ছি। সেটা হচ্ছে, কি নাম টপিকের? বলো কি নাম? বড় একটা টপিকের নাম কি? সেটার নাম হলো যৌগলায়ন ধ্রুবক। ঠিক আছে, এটার নাম হলো যৌগলায়ন ধ্রুবক, স্পিন স্পিন যুগলায়ন। তো যেহেতু আহ, সঠিক সময়ে ক্লাস করতে পারেনি, এজন্য অনেকে হয়তো যুক্ত হচ্ছে না। আমার ক্লাসটা রেকর্ডিং করা থাকছে। একটু আগে মায়া যুক্ত হয়েছিল, এখন দেখছি মায়া আবার আহ, নাই। যাই হোক, আমরা রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা যুগলায়ন নিয়ে কথা বললাম, যে যুগলায়ন বিষয়টা কি। তো এরপরে আমাদের আরেকটা টপিক আছে, ইম্পর্টেন্ট একটি টপিক। সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কতদিন এগুলা বলেছি, N+L সূত্র। এই বিষয়গুলা সব যখন হয়ে যাবে, তখন সহজেই তুমি একটা NMR বর্ণালীর ছবি আঁকাতে পারবে। তাহলে N+এর সূত্র, যখন কোনো প্রোটন N সংখ্যক প্রতিবেশী সমতুল প্রোটন, যখন কোনো প্রোটন N সংখ্যক প্রতিবেশী সমতুল প্রোটন, মানে আমরা যদি যৌগটা একটা যৌগ আঁকাই, যে CH3 CH2 মনে করো Cl, তাহলে এখানে আছে তিনটা প্রোটন, এখানে আছে দুইটা প্রোটন। এই প্রোটনের প্রতিবেশী হলো এটা। তাহলে এটার জন্য যখন আমি এটার জন্য সূত্র করব, তখন N+1, এই Nটা হলো তার প্রতিবেশী। N+1, এই Nটা হলো তার প্রতিবেশী, তার মানে 3+1=4। এখন আমরা বুঝে গেলাম যে কয়টা করে ভাগ হবে, কোনটার জন্য কয়টা ভাগ হবে। তাহলে এখন কনসেপ্ট হলো যে প্রাখর্য নির্ণয়, যে একটা জায়গায় যদি তিনটা রেখা হয়, তাহলে তিনটাই রেখায় কি সমান হবে? দুইটা যদি হয়, তাহলে দুইটা সমান হবে না একটা ছোট হবে একটা বড় হবে? প্রাখর্য। তো সেইটার জন্য বলছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ইউজ করা হয়। এটা যদি কোথাও n এর মান 0 হয়, তার মানে N+1 মানে 1, 1 হবে এক পদী এবং সেটা সমান। যদি n এর মান যদি 1 হয়, তাহলে 1+1 মানে 2, ওই যে N+1 2, তাহলে সেটা দুইটা রেখা হবে দ্বিপদী, কিন্তু দুইটারই সাইজ হবে সমান সমান 1 1। যদি তিনটা হয়, মানে n এর মান যদি 2 হয়, তাহলে 2+1 মানে 3, 3 কিভাবে হবে? 1 to 1। তো 1 to 1 কিভাবে হচ্ছে? যে এই যে দেখো 1, দুই পাশে 1, 1 ও 1 এর যোগফল 2, এখানকার 1 নামলো, এখানে 1 নাম, 1 আর 2 2। এখন যদি চারটা হয়, n এর মান 3 হয়, তাহলে কি হবে দেখো,
1 আর 2 এর যোগফল 3, 2 আর 1 এর যোগফল 3, আর এই পাশে তো 1 1 করে আসবে। তার মানে 1 3 3 1। তাহলে পাশের দুইটা সমান, মাঝখানেরটা 2, পাশের 1 1, তারপর আবার 3 3, মানে এখানে 4টা যদি রেখা হয়, কিন্তু সেটা 3 দিয়ে কি বোঝাইছে? 3 দিয়ে বোঝাচ্ছে যে ধরো আমরা যদি এরকম করে দাগ দিয়ে বোঝাই, এটাকে যদি 3 মনে করি, তাহলে পাশে আর একটা 3 হইলো। এখন এটার 3 ভাগ, যদি আমরা 3টা ভাগ করি এরকম, তাহলে পাশে 1টা এই পর্যন্ত, 1টা এই পর্যন্ত, অর্থাৎ রেখাটা হবে এরকম, একটু বড়, কারণ 3 ভাগের সমান হতে হবে। তাহলে এইটা মনে করো 1, এরকম মনে করো 1 সাইজ, আর এটাকে মনে করো 3 সাইজ। তাহলে 1 3 3 1। এভাবে এই 3 আর 1 এর 4, 3 আর 3 6, 3 আর 1 এর 4। তার মানে যদি কোথাও পঞ্চপদী হয়, তাহলে 1 4 6 4 1। মানে কিভাবে রেখাটা কিরকম হবে? 1 হবে, 4 হবে, 6 হবে, 4 হবে, 1 হবে, এরকম করে পঞ্চপদী হবে। আচ্ছা, এবার হলো শিথিলায়ন। এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং হয়তো অনেকবার এসেওছে। শিথিলায়ন, শিথিলায়ন মানে রিল্যাক্স হওয়া আর কি। তা আমরা কি বুঝলাম? যে একটা বর্ণালী সৃষ্টি হতে হলে কি হতে হয়? নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে হয়, উচ্চ শক্তি স্তরে ফিরে আসে। তাহলে শিথিলায়ন, ধরো তুমি কোনো কারণে হাইপার হয়ে আছো আর কি, মেজাজ খারাপ হয়ে আছে, তাহলে তোমার ব্রেনটা এখন কি হলো? এক্সাইটেড স্তরে চলে গেল আর কি। এখন তোমাকে শিথিলায়ন করতে হলে কি করতে হবে? তাহলে অনেক রকম মাধ্যম আছে। যেমন কি, তুমি হয়তো কারোর সাথে শেয়ার করলে, শেয়ার করলে কিছুটা মন ভালো হলো, অথবা কি করলে, যে তুমি শেয়ার না করে যে কি করলে, তোমার পাশে যে ছিল তার দিক পরিবর্তন করে দিলে আর কি। তাহলে এরকম কয়েকটা বিষয় এখানে আছে। শিথিলায়ন বিষয়টা খুবই সহজ। যে এখানে দেখো, এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আমরা সংক্ষেপে ওইখান থেকে আসার পরে এটা বলছি, স্পিন ল্যাটিস শিথিলায়ন, আর একটা হলো স্পিন স্পিন শিথিলায়ন। তো এই দুটা বললে মানে বোঝালে ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে কি, যে যখন আহ, এই প্রক্রিয়ায় উত্তেজিত নিউক্লিয়াস, হ্যাঁ, এক্সাইটেড হয়ে আছে, তাদের শক্তি আণবিক কাঠামো এবং দ্রাবক অণুকে দিয়ে দেয়। অর্থাৎ অর্থাৎ তার যে যৌগটার যে গঠন, সেই গঠনের ল্যাটিসের মধ্যে সে এই শক্তিটা, এই মেজাজ যে খারাপ হয়েছে, যে ও এক্সাইটেড হয়ে আছে, সেটা দিয়ে দিল। এই জন্য সেটাকে স্পিন ল্যাটিস বলছে। আরেকটা হলো স্পিন স্পিন। সেটা হলো যে এক্ষেত্রে উচ্চ শক্তিতে উন্নীত এবং পাশাপাশি অবস্থিত নিউক্লিয়াস যখন স্পিন বিনিময় করে, স্পিন বিনিময় মানে হচ্ছে, ধরো সে এখান থেকে এখানে গেল ইলেকট্রন, এটা হয়তো ডানের দিকে ঘুরছিল। আমরা জানি যে স্পিন, যেমন ইলেকট্রন ডানে ঘুরে বামে ঘুরে, মনে করো যে এরকম ঘুরছিল, আর পাশেরটা ধরো এরকম এরকম ঘুরছিল উল্টা দিকে। এখন বলবে কি যে আমি এই এই ইলেকট্রন, এই নিউক্লিয়াসটা এটার মতো করে ঘুরবে, আর এই নিউক্লিয়াসটা এটার মতো করে ঘুরবে। অর্থাৎ এখন এ ডানে ঘুরছিল, এখন এ বামে ঘুরবে, আর যেহেতু বামে ঘুরছিল, এখন এটা ডানে ঘুরবে। তাহলে কি করলো? স্পিন বিনিময় করলো। মানে এই নিউক্লিয়াসটার যে আগে স্পিন ছিল, সে ডানের দিকে যে ছিল প্লাস আই, হ্যাঁ, সেটা এখন মাইনাস আই হয়ে গেল। আর এটা যে মাইনাস আই ছিল আগে, এখন সেটা প্লাস আই হয়ে গেল। তার মানে ঘূর্ণনের দিকটা পরিবর্তন করলো। সব শেষে সমযোজন, আজকের ক্লাসের শেষে, যে এখানে যে একটা যৌগ দেখো, আগে ছবিগুলো খেয়াল করো। কয়টা পরিবেশ? এটা একটা পরিবেশ, দুইটা পরিবেশ, তিনটা পরিবেশ। তার মানে কয় জায়গায় রেখা থাকার কথা? 3 জায়গায়। মাঝখানে এখানে 0 টিএমএস এর, এখানে একটা রেখা হয়েছে, এখানে একটা রেখা হয়েছে, এখানে একটা রেখা হয়েছে। কিন্তু এই রেখাটা কত ভাগে বিভক্ত?
সেটা বিষয় না, আগে তোমাকে বুঝে যে কয় জায়গায় রেখা হয়েছে, এখানে এক জায়গায় রেখা হয়েছে, এখানে এক জায়গায় হয়েছে এবং এখানে এক জায়গায় হয়েছে। এখন এটা কেন 3 ভাগে হয়েছে সেটা আমরা অলরেডি বলে ফেলেছি। বলেছি না এটা কেন 3 ভাগে ভাগ হয়েছে? কারণ যৌগ খেয়াল করো, যৌগ যৌগ খেয়াল করলে বোঝা যাবে এইটা 1 ভাগে ভাগ হয়েছে, এই জন্য এর পাশে কোনো প্রোটন নাই। এই যে পাশে না, পাশের পাশে কিচ্ছু নাই, অনেক দূরে আছে, এটা পাশে ধরা যাচ্ছে না। তাহলে এর হয়েছে কয়টা? একটা রেখা। এটার কয়টা রেখা হবে? এখানে কয়টা সেটা দেখার দরকার না, পাশে পাশে 3টা, তাহলে 3 + 1 4, তাহলে এর হবে 4টা। আর এর কয়টা হবে? এর হবে, এর পাশে যেহেতু 2টা আছে, 2 1 3, তাহলে সব থেকে, যেহেতু এই এই যে এটার পাশে কোনো প্রোটন নাই এবং এর পাশে অক্সিজেন আছে, ফলে এর চিত্রটা হবে, এর চিত্রটা, আর এটার যে চিত্র, এটার পাশে আহ কয়টা আছে? 3টা, 3 আর এখানে 4টা, তাহলে এর পাশে অক্সিজেন আছে, এর পাশে অক্সিজেন আছে এবং এইটার পাশে কোনো অক্সিজেন নাই, ফলে এইটার রেখাটা সব থেকে কাছে হবে, এই জায়গাটাই হবে, এই জায়গাটায়। তারপরে আসছে, তারপরেরটা হলো এইটা, তারপরে সিএস, এখানে 3টা হাইড্রোজেন আছে, এইটা, আর সব শেষে এইটা চলে আসছে এখানে, তার মানে এই CH2টা আস্থা দিতে হবে। এখন এখান থেকে কিছু দেখো হিসাব নিকাশ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? এই যে এখানে দুটি মিথাইলের সংকেত ডেল 1.28, অন্যটির 2 পয়েন্ট এত, তাহলে এখানে 2টা মিথাইল আছে, এই একটা মিথাইল, এই একটা মিথাইল, 2টা মিথাইল, কিন্তু একটা মিথাইলের পাশে সিও আছে আর একটা মিথাইলের পাশে CH2 আছে। আচ্ছা, তাহলে 1.28 এত, একটি মিথাইলিনের সংকেত 4 পয়েন্ট এত, CH2OH দেখা যাচ্ছে। সমযোজনীয় ধাপ থেকে যে প্রোটন অনুপাত পাওয়া যায় তা হলো 2-3-3, 2-3-3, অর্থাৎ মিথাইলিন হাইড্রোজেনের, 2টা হাইড্রোজেনের যে সংকেতের ক্ষেত্রফল মিথাইল হাইড্রোজেনের সংকেতের চেয়ে কম। কি বলছে? যে এই যে দেখো, এটা কার জন্য, এটা কার জন্য, এটার যে উচ্চতা দেখো মিলিমিটার একক, এটা যতটুকু, এটাও ততটুকু, তাহলে কি বলছে? মিথাইলিনের হাইড্রোজেনের যে সংকেত ক্ষেত্রফল মিথাইল হাইড্রোজেনের চেয়ে কম স্পেকট্রোমেট্রি। এই সকল ক্ষেত্রফলকে ইলেকট্রনীয় ভাবে পরিমাপ করে অনুভূমিক রেখায় ধাপ হিসেবে বর্ণালীতে সম্পাদন করা হয়। এই ধাপের উচ্চতা সংকেতের ক্ষেত্রফলের সমানুপাতিক। এই পরিমাপকে সমযোজন, এই পরিমাপকে সমযোজন বলা হয়। এই যে এই পরিমাপকেই বলা হয় সমযোজন। প্রোটন অনুপাত থেকে বলা যায় যৌগটি কমপক্ষে 8টি প্রোটন রয়েছে। সমযোজনের বিষয়ে 3টি বিশেষ দিক মনে রাখা প্রয়োজন। সেটা হলো 1, সমযোজিত প্রাকর্য অণু শুধুমাত্র শুধু প্রোটন অনুপাত প্রকাশ করে, মোট প্রোটন সংখ্যা নয়। যাই হোক, এখানে আমরা দেখি যেটা এখানে বলছে 1.03 ত্রিপদী হয়, 1.7 হলে দ্বিপদী হয়, 1.8 হলে পঞ্চপদী হয়। তাহলে আবার এখান থেকে খেয়াল করো যে কি কি বিষয়গুলো সমযোজনের ক্ষেত্রে, কি কি বিষয়গুলো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একটি সংকেত চূড়ান্ত ক্ষেত্রফল ওই সংকেতের জন্য দায়ী হাইড্রোজেন সংখ্যার সাথে সরাসরি সমানুপাতিক, সংখ্যার সাথে সরাসরি সমানুপাতিক। সুতরাং যদি 2 বা ততোধিক সংকেত কোনো বর্ণালী চিত্রে দেখা যায়, তাহলে প্রতিটি সংকেতের ক্ষেত্রফল পরিমাপ করলে সহজেই ঠিক কটি স্পিন সক্রিয় হাইড্রোজেন উক্ত সংকেতের জন্য দায়ী তা নির্ণয় করা সম্ভব। তার মানে আমার কয়টি মানে এখানে সংকেত আছে
সেই সংকেতগুলো থেকে আমরা একটা ধারণা পাবো যে এখানে কয়টি স্পিন সক্রিয় হাইড্রোজেন আছে। তো এখানে আমরা দেখি ইথাইল অ্যাসিটেটের অনুপাত হলো 18, 27, 27, 233। তার মানে 233 মানে কয়টা? 233 মানে কয়টা হলো? 8টা। তা আমরা এখানে কি 8টা প্রোটন পাচ্ছি? দেখো, হাইড্রোজেন 3টা, 3টা 6টা, আর 2 8টা। তো কিভাবে বোঝালো? এখানে 2টি মিথাইলের সংকেত পাওয়া গেল, একটি মিথাইলিনের পাওয়া গেল এত। দেখা যাচ্ছে সমযোজনের ধাপ থেকে প্রোটনের অনুপাত হলো 2.3.3। তার মানে কয়টা? মোট 8টা প্রোটন থাকলো। তো এইটাই হলো আমার সমযোজন। অর্থাৎ সমযোজনে এই যে এটার যে হাইটটা, এই হাইট থেকে এটার যে হাইট, এখানে কিরকম হাইট হবে বলেছে? কিরকম হাইট? এখানে 3টা হলে কি হয়? 3টা হলে হয় 1 2 1, একটা পুরোটা একটা। আর 4টা 1 2 1 3 3 এত। এই যে, তাহলে এখান থেকে আমাদের যে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এটার যে হাইট বা প্রাকর্য, সেখান থেকে ক্যালকুলেশন করার পরে এটা যদি একটা ক্ষেত্রফল আঁকানো হয়, সেই ক্ষেত্রফলের সাপেক্ষে পরিমাপ করে প্রোটনের যে ধারণা, সেটাই হলো সমযোজন। তাহলে 3টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয়। তো আজকে অনেক যেহেতু সময় হয়েছে, তোমরা এই ক্লাসটা দেখে নিও। পরবর্তীকালে এই নিয়ে আবার আরো বিস্তারিত আলোচনা করব। আজকে ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।